খামেনেই একটি ধর্মগুরু ছিলেন, তাকে এইভাবে অন্য দেশের কেউ ঢুকে মেরে দিতে পারে না। বাংলাদেশ একটা ছোট্ট দেশ, সেই বাংলাদেশও কিন্তু তেলের জন্য যুক্ত হয়ে পড়ছে আস্তে আস্তে। চীন এবং রাশিয়া কিন্তু সবসময় আমেরিকার বিরুদ্ধে, অর্থাৎ এরা যদি অংশ নিয়ে নেয়, ইরানের পক্ষ নেয়, তাহলে পরিস্থিতি জটিল হবেই হবে। এর ফল কিন্তু কোনোদিনই যুদ্ধে জয় আমেরিকা পায়নি। অতীতের বাস্তব ক্ষেত্রে অনেকবারই দেখা গেছে যুদ্ধ শুরু করেছে। লেবাননের হিজবুল্লাহ কিংবা ইয়েমেনের যে হুথি গোষ্ঠী, এরা কি এই যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে, যেটা কিন্তু শোনা যাচ্ছে বলে মনে হয়? হরমুজ প্রণালী প্রায় ইরান বন্ধ করে দিয়েছে, সেখান দিয়ে কোনো জাহাজ যেতে দিচ্ছে না, একের পর এক জাহাজ আটকে রয়েছে, গেলেই বলছে আমরা উড়িয়ে দেবো। মানে হরমুজ প্রণালী নিজেদের আয়ত্তে আনতেই কি এই গায়ের জোরই ফলাচ্ছে ডোনাল্ড ট্রাম্প, মনে হয় কি? ট্রাম্পের দরকার ভারতের সমর্থন, ভারতকে পুরোপুরি নিজেদের দখলে নেওয়া, তাহলে চীন এবং রাশিয়াকে কিছুটা হলেও জব্দ করা যাবে। নমস্কার, প্রতিদিনকার মতো প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গে আমি পরমাশির শস্যায় হাজির হয়ে গেছি আপনাদের সামনে, এবং আমার সঙ্গে হাজির হয়েছে কলকাতার সিনিয়র একজন সাংবাদিক শীর্ষেন্দু চক্রবর্তী। আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গটা আমাদের বিষয় কি হতে পারে আপনারা কিছুটা কি অনুমান করতে পারছেন? অবশ্যই পারছেন। সেটা হচ্ছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধ। ইতিমধ্যেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে আসছে যে যুদ্ধ নাকি সেপ্টেম্বর মাস পর্যন্ত নিয়ে যেতে পারে ডোনাল্ড ট্রাম্প। আমার একটা প্রশ্ন এখানে মনে জাগছে শীর্ষেন্দু, তোমাকে বলি, সেটা হচ্ছে বীরেন চট্টোপাধ্যায়ের একটা কবিতা আছে, রাস্তা কারো একার নয়। এই কথাটা কি ডোনাল্ড ট্রাম্পকে নাড়া দিচ্ছে? এই কথাটা কি নেগেটিভ ভাবে তার মাথায় ঢুকছে? এসব নানান প্রশ্ন, নানান জিজ্ঞাসা, নানান কৌতূহল, নানান আশঙ্কা নিয়ে আজকে আমাদের সঙ্গে হাজির শীর্ষেন্দু চক্রবর্তী। আপনারা জানেন যে সিনিয়র একজন সাংবাদিক। আজ অনেক প্রশ্ন আমাদের মনে জাগবে। এই যুদ্ধের পরিস্থিতি, এই ভয়াবহতা, এই আশঙ্কা, এই টানাপোড়েন, এই যুদ্ধের আবহের মধ্যেই কি আমাদের 2026-এর বাকি দিনগুলো কাটবে? এরকম নানান প্রশ্ন নিয়ে আজকে আমরা হাজির থাকবো। আমার প্রথম প্রশ্নই যেটা আমার মনে জাগছে সেটা হচ্ছে যুদ্ধের আজকে 7ম দিন। ইরান এবং ইসরায়েলের সংঘাত শুরু হওয়ার পর এখন প্রায় 1 সপ্তাহ পার হয়ে গেল। এই মুহূর্তে এই যুদ্ধের বাস্তব চিত্রটা কি? শীর্ষেন্দু, এটা যদি আমাদের দর্শকদের একটু আলোকপাত করো। দেখুন, যদি এই যুদ্ধ বলতে হয় কোন দিকে এগোচ্ছে আমরা কেউ জানি না। যদি এইভাবে এগোতে থাকে এবং ইরান, ইসরায়েল এবং আমেরিকা যদি এইভাবে যুদ্ধের পক্ষে বারবার করে যুদ্ধের পক্ষে দৃঢ় থাকে, তাহলে যা পরিস্থিতি যেদিকে এগোচ্ছে আগামী দিন আরো ভয়ঙ্কর দিকে যাবে। এবং যুদ্ধ কবে শেষ হবে? আপনি বলছিলেন সেপ্টেম্বর মাস, এটা যদি ডিসেম্বর মাসও পর্যন্ত চলে তাহলেও কোনো অবাক হওয়ার কিছু নেই। তার কারণ দেখুন, কিছুদিন আগেই আমরা ইউক্রেনের যুদ্ধের সাক্ষী রয়েছি, এখনো বোধহয় সেই যুদ্ধটি চলছে। অনেকেই মনে রাখি না, খবর রাখি না, এখনো সেই যুদ্ধে মাঝে মাঝে বোম পড়ে, মাঝে মাঝে যুদ্ধ হয়। অর্থাৎ যদি সদিচ্ছা না থাকে, যুদ্ধ মেটানোর ইচ্ছে না থাকে, আলোচনার মাধ্যমে থামাবো এরকম কোনো পদক্ষেপ না থাকে, যদি নিজেদের স্বার্থ সিদ্ধির জায়গা থেকে সরে না আসার অভিপ্রায়, বাসনা ট্রাম্প এবং ট্রাম্পের বন্ধু দেশের না থাকে, তাহলে আস্তে আস্তে এই যুদ্ধ আরো বাড়তে থাকবে। তার ইঙ্গিত কিন্তু আমরা ইতিমধ্যেই রাশিয়া এবং চীনের ভূমিকা থেকে পেতে শুরু করেছি। না, তাহলে কি আমরা ধরতে পারি এই যুদ্ধটার আমাদের মধ্যে কন্ট্রোলে থাকছে না, ছড়িয়ে পড়ছে, এটার সীমিত সংঘাতের জায়গায় থাকছে না বলে মনে হচ্ছে কি? একদমই ঠিক বলেছেন। এই যুদ্ধটা আস্তে আস্তে গোটা ইউরোপের মধ্যে ছড়িয়ে পড়ছে। আজকে কালকের বিবরণের উপর ভিত্তি করে যদি আজকে আমরা দেখতে পাই, আজকে সকাল আমাদের ভারতীয় সময় সকাল থেকে, যে অলরেডি রাশিয়ার বিদেশ মন্ত্রী বলে দিয়েছেন যে আমরা কিন্তু এই যুদ্ধে আমেরিকা বাড়বাড়ন্ত হোক, আমেরিকা এমন কিছু ভাবে ইরানের ওপর হামলা চালাক বা ইরানের ওপর হস্তক্ষেপ করুক, এটা আমরা মেনে নেব না। আমেরিকা দীর্ঘদিন যুদ্ধ করুক, আমরা এটা মেনে নেব না। অর্থাৎ সরাসরি যুদ্ধে যোগদান না করলেও রাশিয়া কিন্তু ইরানের ওপর একটা প্রত্যক্ষ সমর্থনের কথা ইতিমধ্যেই বলে দিয়েছে। ইরানের বিদেশমন্ত্রী কালকে এটা মনে করিয়ে দিয়েছেন। অর্থাৎ রাশিয়া ইরানের পক্ষে থাকার বার্তা দিয়ে দিয়েছে। চীন, যে চীনের স্বার্থ জড়িত রয়েছে ইরানের থেকে বিপুল পরিমাণ তেল চীন পায়, এবং যখন হরমুজ প্রণালী ওপর ইরান বন্ধ করেছে, সেখানে কিন্তু একমাত্র চীনকে ইরান ছেড়ে দিয়েছে। অর্থাৎ ইরানের দরজা খুলে রেখেছে চীনের জন্য। চীন যে কোনো সময় ইরানের পক্ষে যেতে পারে। এই চীন এবং রাশিয়া, আমরা ভালো করেই জানি, চীন এবং রাশিয়া কিন্তু সবসময় আমেরিকার বিরুদ্ধে। অর্থাৎ এরা যদি অংশ নিয়ে নেয়, ইরানের পক্ষ নেয়,
তাহলে পরিস্থিতি জটিল হবেই হবে। এই দিকে দেখে সম্ভবত এইরকম একটা পরিস্থিতি হতে পারে ভেবেই বোধহয় ভারতকে নয়াদিল্লিকে নিজেদের পক্ষে আনার একটা কৌশলে একটা চাল কৌশল নিয়েছে। ট্রাম্প নিয়েছেন। কি এতদিন যে ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার ব্যাপারে দিল্লির ওপরে বড় বড় নিষেধাজ্ঞা জারি করার হুমকি দিয়েছিলেন, সেই ট্রাম্প হুমকির সুরে হলেও কিন্তু বলেছেন রাশিয়ার থেকে তেল নেওয়ার জন্য আমরা ভারতকে ছাড় দিচ্ছি। অর্থাৎ ভারতকে পাশে পেতে চাইছে আমেরিকা। এই যে মানে অর্থাৎ যুদ্ধে কিন্তু আস্তে আস্তে ভারতের হস্তক্ষেপও চলে যাচ্ছে। তাহলে দেখুন গোটা ইউরোপ প্লাস এই দেশগুলো, ভারত উপমহাদেশের দেশগুলো, পাকিস্তান ইতিমধ্যেই হস্তক্ষেপ মানে মৌখিকভাবে হস্তক্ষেপ করে ফেলেছেন। ট্রাম্প কখনো ট্রাম্পের বিরোধিতা করছেন, কখনো ট্রাম্প পাকিস্তানকে সমর্থন করছে, অর্থাৎ পাকিস্তানও যুক্ত হয়ে পড়ছে। বাংলাদেশ একটা ছোট্ট দেশ, সেই বাংলাদেশও কিন্তু তেলের জন্য যুক্ত হয়ে পড়ছে আস্তে আস্তে। অর্থাৎ গোটা বিশ্ব এই মাত্র 7 দিনের ইতিহাসেই দেখতে পাচ্ছি আস্তে আস্তে এই যুদ্ধের জন্য জড়িত হয়ে পড়ছে, যুদ্ধের মধ্যে জড়িত হয়ে পড়ছে। না, আমরা তো দেখছি এই যুদ্ধটা তো সবে 7 দিন। এই 7 দিন যুদ্ধটাতে চলছে মূলত 3টে দেশ, ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু সেই জায়গা থেকে এখন বিভিন্ন দেশের জড়িয়ে পড়ার সম্ভাবনা এবং এর ভয়াবহতা আরো বাড়তে পারে বলে এটা আমরা যেমন আশঙ্কা করছি। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণটার যদি কিছু আমরা চিত্র তুলে ধরতে পারি তোমার মুখ দিয়ে, সেটা যদি একটু বলো। ক্ষয়ক্ষতিটা কি এখনো পর্যন্ত কিরকম কি হচ্ছে, ইসরায়েলে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা আমরা একটু আমাদের দর্শকরা জানতে চাইছে। প্রতিরক্ষা ঘাঁটিগুলি তাদের কি পজিশনে রয়েছে, সেসব ব্যাপারটা যদি একটু আমরা আলোকপাত করতে পারি। দেখুন সবার আগে বলতে হয় ইতিমধ্যেই প্রায় 1300 থেকে 1500 মানুষ মারা গিয়েছেন, মানে তার বেশি হয়তো সরকারি হিসেবে হয়তো 1300, 1400, 1500, বেসরকারি হিসেবে প্রায় 2000-এর বেশি মানুষ মারা গিয়েছেন। এটা বোধহয় সব থেকে বড় ক্ষতি। যে মানুষগুলোর সঙ্গে যুদ্ধের যোগ ছিল না, সাধারণ মানুষ মারা গিয়েছেন। সাধারণ মানে শিশুরা, যারা এই পৃথিবীকে বাসযোগ্য করবেন, সেই শিশুরা মারা গিয়েছে যাদের ওপর হামলা চালিয়েছে। অর্থাৎ সবার আগে এই মানব সভ্যতার একটা কলঙ্কের দিক, এইভাবে মানুষ মারা হচ্ছে। 1, 2, এরপরে আর্থিক ক্ষতি। তেলের বাজার প্রায় বন্ধ হতে চলেছে। একাধিক জায়গায় একাধিক বাণিজ্য বন্ধ হচ্ছে, হরমুজ প্রণালী বন্ধ হয়ে, বারবার আমরা এই শব্দটা ব্যবহার করেছি, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় যত তেল যায় তার প্রায় 25 থেকে 30% তেল এই প্রণালীর ওপর দিয়ে যাতায়াত করে। এই জায়গাটায় ইরান পুরোপুরি বন্ধ করে দিয়েছে। অর্থাৎ গোটা বিশ্ব তেলের ভান্ডার একটা আটকে গেছে। একটা বিপুল দেশের যে তেল আমদানি রপ্তানি করে তার উপর ইরানের থেকে নির্ভরশীল। এই ইরান এই তেল আমদানি রপ্তানির ক্ষেত্রে বাধা বন্ধ করে দিয়েছে। এটা তো সরাসরি প্রভাব। এবং একটা বিষয় একটু জানতে চাইবো যে এই যে 7 দিনের যে যুদ্ধ আমরা দেখছি, ভয়াবহতা দেখছি, সবাই জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা যাচ্ছে। আমরা দেখছি এই যুদ্ধে এখনো পর্যন্ত বিমান হামলা আর ড্রোন হামলাটা বেশি কিন্তু ব্যবহার হচ্ছে। সেক্ষেত্রে কোনটা বেশি কার্যকর হচ্ছে বলে তোমার মনে হয়? দেখুন এ প্রসঙ্গে বলতে হয় ইরান এমনই একটি দেশ, তারা মাসে তাদের হিসেবে মাসিক প্রায় 10 থেকে 12,000 ড্রোন উৎপাদন করে, ড্রোন তৈরি করে। গোটা বিশ্বের মধ্যে বোধহয় সর্বাধিক ড্রোন তৈরি করতে পারে, শক্তিশালী ড্রোন তৈরি করতে পারে ইরান। এবং তারা যতটা মিসাইল বা যতটা বিমান দিয়ে হামলা করেছে তার থেকে অনেক বেশি ড্রোন হামলায় গেছে। ড্রোন হামলায় অনেক ভয়ঙ্করতম ড্রোন ইরানের হাতে রয়েছে, যার তৈরির খরচা কম, কিন্তু হামলা এবং ড্রোন দিয়ে কিন্তু একের পর এক মার্কিন যুদ্ধ বিমানকে উপর হামলা চালিয়েছে, মার্কিন তৈল ঘাঁটির ওপর বা মার্কিন সেনা ঘাঁটির ওপর হামলা চালিয়েছে, ইসরায়েলের বিভিন্ন ঘাঁটির ওপর হামলা চালিয়েছে। পুরোটাই কিন্তু হামলা চালিয়েছে ড্রোনের ওপর। যে ড্রোন ইরানের মানে অন্যতম হাতিয়ার যুদ্ধের। এইটাকে রোখার বোধহয় ড্রোনকে আটকানোর অনেক কৌশল আছে, কিন্তু এত পরিমাণ ড্রোন এত ভাবে ইরান ছাড়ছে, সেটা বোধহয় ইসরায়েল বা আমেরিকার পক্ষে এই মুহূর্তে ধাক্কা সামলানো আমরা বারবার দেখেছি। ইসরায়েলের সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে, বিভিন্ন তৈল ঘাঁটিতে হামলা চালিয়েছে, বিভিন্ন তৈল ভান্ডারে হামলা চালিয়েছে ইরান। আমেরিকার বিভিন্ন সেনা ঘাঁটিতে, আমেরিকার জাহাজে হামলা চালিয়েছে। সব কিন্তু হামলার অন্যতম মূল হচ্ছে ড্রোন। অর্থাৎ যে ড্রোন, এই ড্রোন আবার আমেরিকাও সেরকম ভাবে যুদ্ধ জাহাজে হামলা চালাচ্ছে, ইরানের তৈল ঘাঁটিতে লক্ষ্য করেছে। ইরানের খামেনেইর পরবর্তীকালে ইরানের প্রেসিডেন্টের বাসভবনে হামলা করা হচ্ছে। অর্থাৎ এই যে ড্রোন এবং প্লেন, এর মধ্যে কোথাও গিয়ে ইরান ড্রোন ব্যবহার করে একটা চমক দিয়ে দিয়েছে এই যুদ্ধে, সব থেকে বড় কথা।
একটা বিষয় বলি যে এই যে আমাদের প্রথম কলকাতার তরফে যে আমরা প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে আলোচনা করি, আমাদের আলোচনায় সবসময় উঠে আসে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কি বলছে। আমরা দেখেছিলাম যে গণ অভ্যুত্থান, বাংলাদেশে গণ অভ্যুত্থান পরবর্তীতে টি-20 মানে বিশ্বকাপ নিয়ে যে বাংলাদেশের সঙ্গে যে অবতারণার পরিস্থিতি তৈরি করেছিল আইসিসি, এবং শুধু তাই নয়, এবং তার পরবর্তী সময়ে আমরা ত্রয়োদশ জাতীয় নির্বাচন দেখলাম। সব জায়গাতেই কিন্তু আমরা আলোকপাত করার চেষ্টা করেছি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কি বলছে। এক্ষেত্রে এই যুদ্ধের পরিস্থিতি নিয়ে কি বিশ্লেষণ আছে, বিবিসি বা সিএনএন বা আল জাজিরা কি বলছে, তাদের তারা এই বিষয়টাকে নিয়ে কি চোখে দেখছে বলে তোমার মনে হয়? দেখুন, এই গণমাধ্যম বা সংবাদ মাধ্যম যেদিকেই যাক না কেন, একটা তো বাস্তব সবগুলোর ওপরেই সংশ্লিষ্ট দেশের বা একটা রাষ্ট্রপ্রধানের ভূমিকা থাকে। সবকিছু বাদ দিয়েও যদি আমরা সরাসরি আসি, প্রতিটা সংবাদ মাধ্যমেই কিন্তু এই যুদ্ধ কবে থামবে এর বিষয়ে প্রতিটা সংবাদ মাধ্যমে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। সে আন্তর্জাতিক হোক, আমাদের দেশের হোক, বিদেশের কোনো সংবাদ মাধ্যম হোক, প্রতিটা সংবাদ মাধ্যমে বারবার করে কারণ এবং এর ক্ষয়ক্ষতি কোন দিকে যাবে এর সব থেকে বড় কারণ কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের, বা আরো স্পষ্ট করে বললে রিপাবলিকানদের যে ভূমিকা। কারণ রিপাবলিকানদের ইতিহাস বলে তারা যখনই ক্ষমতায় আসে একটা যুদ্ধ শুরু করে দেয়, ফলে কিন্তু এর ফল কিন্তু কোনোদিনই যুদ্ধে জয় আমেরিকা পায়নি। অতীতের বাস্তব ক্ষেত্রে অনেকবারই দেখা যায় যুদ্ধ শুরু করেছে কিন্তু ফলটা প্রায় তাদের কাছে যায়নি, কিন্তু যুদ্ধটা শুরু হয়েছে, ক্ষয়ক্ষতি বিশাল হয়েছে। আমেরিকারা মানে এর পেছনে বাণিজ্যিক স্বার্থ থাকে। অর্থাৎ এই যদি গণমাধ্যম বা সংবাদ মাধ্যমগুলোকে আমরা বিশ্লেষণ করি, তারাও কিন্তু সেই দিকেই নজর দিচ্ছে যে এই যুদ্ধ কবে থামবে। এরকম সরাসরি কোনো নিশ্চয়তা দিতে পারছে না, তার কারণ বরং গোটা ইউরোপ আস্তে আস্তে যুদ্ধে জড়িয়ে পড়ছে এবং সুচতুর ভাবে কৌশলে ইরান, ইসরায়েল এবং আমেরিকা এই পুরো ইউরোপটাকে যুদ্ধের মধ্যে অন্তর্ভুক্ত করতে চলেছে বা করে চলেছে আস্তে আস্তে। তাহলে কি বলবো যে এটা আঞ্চলিক যুদ্ধের জায়গা থেকে, সংঘাত থেকে বিষয়টা আরো বেরিয়ে যাচ্ছে? আরেকটা বিষয় তোমাকে জানতে চাইবো যে লেবাননের হিজবুল্লাহ কিংবা ইয়েমেনের যে হুথি গোষ্ঠী, এরা কি এই যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে, যেটা কিন্তু শোনা যাচ্ছে বলে মনে হয়? দেখুন, এই যে জঙ্গি গোষ্ঠী বা হিজবুল্লাহ বা হুজি গোষ্ঠীর কথা বলা হচ্ছে, ইরানের পক্ষে বা বিপক্ষে কিন্তু বারবার করে এদের নামই উঠে আসছে। এখান থেকে এদেরকে কাজে লাগিয়ে বারবার বিভিন্ন রাষ্ট্র হামলা চালিয়েছে এবং যতটা সংশ্লিষ্ট রাষ্ট্র হামলা চালাচ্ছে তার থেকে বেশি এরা কার্যকর ভূমিকা পালন করছে। এবং এদের সঙ্গে এই ইসলামিক প্রধান এইসব সংগঠনগুলোর জন্যই বিভিন্ন ইসলামিক দেশ একে অপরকে সমর্থন করছে। যেমন যদি আমি পাকিস্তানকে ধরি, পাকিস্তান অর্থনৈতিকভাবে জর্জরিত, ঋণগ্রস্ত, বিপুল দেনার দায়, দেশের অভ্যন্তরে বিপুল বিক্ষোভ, দেশের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ককে খুন করার জায়গায় নিয়ে গেছে, একাধিক সমস্যা দেশটার মধ্যে, মানুষ খেতে পায় না। সেই দেশও কিন্তু যখন খামেনেইকে মারা হলো, সেই দেশও কিন্তু আমেরিকার বিরুদ্ধে গেল। অর্থাৎ এই ইসলামিক এই যে সংগঠনগুলো, এরাও এই ইসলামিক সংগঠন, এই ধর্মকে হাতিয়ার করে ইসলামিক সংগঠনগুলো যেমন বারবারন্ত এই ধর্মকে হাতিয়ার করে ইসলামিক সংগঠনগুলোর কাজে লাগিয়ে এই বিষয়টাই এগিয়ে নিয়ে চলেছে এই দেশগুলো। দেখো, আন্তর্জাতিক বিশ্লেষকরাও যেটা বলছে যে এই যে গায়ের জোয়ারি, এই যে যুদ্ধের যে আবহ, যে পরিস্থিতি তৈরি হয়েছে, 7 দিন হয়ে গেছে, আমরা আলোচনা করছি, গোটা পৃথিবীর গণমাধ্যম আলোচনা করছে, মানুষ আতঙ্কিত, একটা ক্রাইসিস জায়গা দেখা যাচ্ছে। ভারত সরকার যদিও একটা আস্থার কথা বলেছে যে আমাদের তৈলর কোনো অভাব এই মুহূর্তে হবে না, সেই জায়গাটা নেই, কিন্তু মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে লাল সাগর বা হরমুজ প্রণালী, যেটা নিয়ে অশান্তির শুরুয়াত, সেটা কতটা এই মুহূর্তে ঝুঁকির জায়গায় বলে মনে হচ্ছে তোমার কাছে? এটা পুরোটাই ঝুঁকির জায়গায় রয়েছে। হরমুজ প্রণালী প্রায় ইরান বন্ধ করে দিয়েছে, সেখান দিয়ে কোনো জাহাজ যেতে দিচ্ছে না, একের পর এক জাহাজ আটকে রয়েছে, গেলেই বলছে আমরা উড়িয়ে দেবো। অর্থাৎ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ। এইটা বন্ধ 7 দিনের মধ্যে। আমরা তেল গ্যাসের ক্ষেত্রে লক্ষ্য করছি প্রভাব, এটা রান্নার গ্যাস থেকে গাড়ির গ্যাস সর্বত্র সব বন্ধ হয়ে দাম বাড়তে শুরু করেছে। বিশ্ববাজারে টাকার দাম পড়ছে, শেয়ারের দাম পড়ছে, খারাপ হতে শুরু করে দিয়েছে, নতুন করে হওয়ার নেই আর। এটা 7 দিনেরই অবস্থা, আর যদি 7 দিন চলে আরো ভয়ঙ্কর হবে। আর এ প্রসঙ্গে আরেকটা বলি, আপনি বলছিলেনই ভারতের অবস্থান সত্যি এখনো পর্যন্ত খুব নড়বড়ে। তবে একটু আশার আলো বলতে পারি, আমাদের একটা ছোট্ট করে হলেও কূটনৈতিক জয় সম্ভবত হয়েছে, যে এই দুই দেশের মধ্যে ভারসাম্য, মানে দুই যুদ্ধকালীন দেশের মধ্যে, মানে একদিকে
আমেরিকা ইসরায়েল এবং অন্যদিকে ইরান, এই দুজনের মধ্যে ভারসাম্যের নীতি বজায় রাখতে গিয়ে আমেরিকার কাছ থেকে আমেরিকার স্বার্থের জন্য রাশিয়ার তেল পাওয়ার ছাড়পত্র পেয়েছে একদিকে যেমন, অন্যদিকে তেমন এতদিন পরে, প্রায় 5-7 দিন পরে এবং একটি জাহাজ ধ্বংসের পরে অতি কষ্টে অবশেষে তার বিবৃতি দিয়েছে নয়াদিল্লি। একদিকে এতদিন পর্যন্ত নীরবতা সম্মতির লক্ষণের মতন করে এগোচ্ছিল এই যুদ্ধের ক্ষেত্রে, যেন মনে হয়েছিল ইসরায়েল এবং আমেরিকার পাশে রয়েছে, অবশেষে হয়তো চাপে, তার কারণ ইরান কিন্তু ইতিমধ্যেই ভারতের সমর্থন, ভারতের পাশে দাঁড়ানোর কথা বলেছে এবং এই তেল রপ্তানির ক্ষেত্রে কোনো বাধা দেবে না বলে ইরান কথা দিয়েছে। এবং কালকেই ইরানের বিদেশ মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, আমাদের বিদেশ মন্ত্রী শোক প্রকাশ করেছেন। কালকেই প্রথম এতদিন পরে ভারত সরকার, কেন্দ্রীয় সরকার ইরানের পাশে অল্প হলেও দাঁড়িয়েছে এবং এই আলোচনার মাধ্যমে যুদ্ধ থামানোর একটা প্রস্তাব বা কথা শোনা গিয়েছে ওদের মুখে। এটা অনেক দেরি করে প্রধানমন্ত্রী তো হয়েছে। কালকে একটা সংলাপ দিয়েছেন যে এটা এই যুদ্ধ থামানোর ব্যাপারে। আর আমাদের দিল্লিতে যে দূতাবাস রয়েছে, ইরানের দূতাবাস, সেখানেও আমাদের ফরেন সেক্রেটারি গেছিল। আর সেটা তুমি ঠিকই বলেছো, মানে এটা 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 একটা একটা সদর্থক জায়গা নিচ্ছে বোধহয় বলে মানে যদিও এটা চাপে পড়ে স্বার্থের জন্য আমার মনে হয়েছে এটা দিল্লি সরকার এটা করছে। তো যাই হোক, মানে এটা বলা ঠিক, এটা আমার মনে হয়েছে যেটা, যেহেতু বিষয়টা তুমি বেশি আলোকপাত করতে পারবে, যে এটা কি কৌশল নাকি স্বার্থসিদ্ধি নাকি সমবেদনা, কি মনে হয় তোমার? দেখুন, এখানটা সবার আগে বলতে হয়, মানে একটু হালকা করে বললেও কোথাও গিয়ে 1% হলেও এটা নয়াদিল্লির একটা কূটনৈতিক হালকা করে জয়, মানে ভয়ঙ্কর জয়, উল্লাস করার মতন ভারত বিশ্বকাপ জিতে গেছে এরকম জয় নয়, সামান্য একটু জয়। তার কারণ পুরোটাই স্বার্থসিদ্ধি। জয়টা হচ্ছে আমেরিকা বা ট্রাম্প কিছুটা হলেও বলেছে রাশিয়ার তেল নিলে আমরা বাধা দেব না। এখানে কিন্তু বলেছে একটাই কারণে, যে আমেরিকার স্বার্থ রয়েছে। যদি রাশিয়া এবং চীন ইরানের পাশে দাঁড়িয়ে পড়ে, আমেরিকা ট্রাম্পকে তখন বাপ করে পালিয়ে যেতে হবে। ট্রাম্পের দরকার ভারতের সমর্থন, ভারতকে পুরোপুরি নিজেদের দখলে নেওয়া, তাহলে চীন এবং রাশিয়াকে কিছুটা হলেও জব্দ করা যাবে। এই জন্যই ট্রাম্প বলেছে এটা। এইটাকে কাজে লাগিয়ে হয়তো কিছুটা হলেও নয়াদিল্লি একটুখানি সুবিধা পেয়েছে তেলের জন্য। আবার ফিনল্যান্ড সহ বিভিন্ন দেশ যখন তুমুল নিন্দা করছে এই হামলার, খামেনেই হয়তো অত্যাচারী ছিলেন, হয়তো স্বৈরতান্ত্রিক ছিলেন, হয়তো ওনার বিরুদ্ধে বিপুল অভিযোগ ছিল, কিন্তু দিন শেষে তিনি একটি দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন, একটি ধর্মগুরু ছিলেন। তাকে এইভাবে অন্য দেশের কেউ ঢুকে মেরে দিতে পারে না। এটা কোনোদিন কোনো সুস্থ গণতন্ত্রে, সুস্থ সংবিধানের ক্ষেত্রে, জাতিসংঘের নিয়মে কোনোদিন একে সমর্থন করা যায় না। আর ভারতের মতন সর্ববৃহৎ গণতন্ত্রের দেশে যিনি রাষ্ট্রগুরু, যিনি নিজেকে বিশ্বগুরু বলেন, তিনি চুপ করে থাকবেন, তার দল, তার সরকার চুপ করে থাকবে, এটাও হতে পারে না। এই তাহলে কি এই যে সবাই যে নিন্দা করছে ডোনাল্ড ট্রাম্পের কান পর্যন্ত কি পৌঁছচ্ছে না? আন্তর্জাতিক গণমাধ্যম বলছে যে এটা সেপ্টেম্বর মাস পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যেতে পারে। তাহলে কি একেবারে সরাসরি মানে হরমুজ প্রণালীর নিজেদের আয়ত্তে আনতেই কি এই গায়ের জড়ি ফলাচ্ছে ডোনাল্ড ট্রাম্প, মনে হয় কি? আচ্ছা, আরেকটা প্রশ্ন, যে এই যে এখানে তো আমার মনেই হচ্ছে যে মানবিক সংকট তো একটা ভীষণভাবে বড় জায়গায় চলে গেছে, যে মানবিক সংকট। এবং ভারত এবং বাংলাদেশ, মানে ভারত কূটনৈতিক ভাবে যে সফলতার কথা তুমি বলছো বা সমবেদনা জানিয়েছে, তো এই জায়গা থেকে আমরা নিজেরা, আমরা বাংলাদেশ, আমরা যেখানে প্রতিবেশী দুটো রাষ্ট্র, আমরা নিজেরা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছি বলে মনে হয় তোমার? আমরা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা কথা বারবার বলি, পাশের বাড়িতে গন্ডগোল হলে তার আঁচ আমাদের এসে পড়বেই। আমরা ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছি। এবং এই যে সব থেকে বড় জিনিস, আমরা ভারতীয়রা এবং প্রতিবেশী বাংলাদেশ দুটি দেশেই কিন্তু কোনো না কোনো ভাবে এই ইরান আমেরিকার উপর কিছু হলেও নির্ভরশীল, কিছু কিছু ক্ষেত্রে, সর্বক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে নির্ভরশীল। এই জন্যই বোধহয় আমরা এখন একটা, মানে ভারত এবং দিল্লি এবং ঢাকা দুজনে একটা অচলাবস্থার মধ্যে রয়েছে। কাকে সমর্থন করবে, কিভাবে করবে? বাণিজ্য, তেল, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, চাকরি, সর্বক্ষেত্রে দুটো দেশের একই রকম সমস্যা। এবার আসি নয়াদিল্লির প্রসঙ্গ। নয়াদিল্লি যে যে অবস্থান নিয়েছে, খুব হাস্যকর অবস্থান রয়েছে। এতদিন কোনো বিবৃতি দেয়নি। আর কেন দেয়নি? হয়তো কূটনৈতিক কোনো সীমাবদ্ধতা ছিল। কাকে সমর্থন করবে, ট্রাম্পকে, ইসরায়েলকে না ইরানকে, ঠিক করতে পারেনি।
একটা ভয়ঙ্কর দেশ, মানে আন্তর্জাতিক এবং দেশের অভ্যন্তরে বিভিন্ন আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সে কংগ্রেস হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষেত্রে বিপুল চাপ তৈরি হয়েছে অভ্যন্তরে। কেন ভারতের মতন একটি বৃহৎ গণতন্ত্রের দেশে এইরকম একটা মানে নৃশংস হত্যা চলছে কিন্তু কোনো বিবৃতি নেই? কেন চলছে, কেন এরকম হচ্ছে? এটাও কিন্তু আমরা দেখেছিলাম পাশের বাংলাদেশের ক্ষেত্রে। বাংলাদেশে যখন একের পর এক অভিযোগ উঠে এসছে, তখনও কিন্তু নরেন্দ্র মোদী সরকার চুপচাপ ছিল। কেন ছিল তারও কোনো উদাহরণ নেই, বা তারও কোনো কারণ আমরা জানতে পারিনি কেন চুপ করে থাকে। চুপ করে থাকার মানে কি? যাই হোক, অবশেষে দেশের অভ্যন্তরে এবং বিদেশে আন্তর্জাতিক চাপের মাঝে পড়ে কিছুটা হলেও বিবৃতি দিয়েছে। আবার কেন্দ্রীয় সরকারের কিছু নীতির জন্য আমরা বারবার করে বলি তাদের কিছু হাত বাঁধা রয়েছে বা কিছু একাধিক ভুল পদক্ষেপ এর আগেও করেছে। যেমন গত পরশুদিন ভারত মহাসাগরে একটি ইরানের জাহাজকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এর মধ্যে কোথাও যেন লোকে বারবার বলেছেন, অনেকে বলেছেন যে ভারত কেন চুপ করে রয়েছে। আমাদের মনে রাখতে হবে 2016 সালে একটি মেমোরেন্ডাম হয়েছিল, যাতে বলা হয়েছিল আমেরিকা এবং ভারতের মধ্যে ভারত এবং আমেরিকার উপকূলে তাদের একটা হস্তক্ষেপ থাকবে, হস্তক্ষেপের অনুমতি থাকবে। ফলে যখন ভারত মহাসাগরে এই জাহাজটির উপরে আমেরিকা ডুবোজাহাজ দিয়ে হামলা চালিয়েছে, টর্পেডো হামলা চালিয়েছে, তখন কিন্তু ভারত কোথাও না কোথাও গিয়ে একটা সম্মতি বা জড়িয়ে পড়ার প্রসঙ্গ এসেই পড়ছে। অর্থাৎ ভারত আরো কোণঠাসা হয়ে পড়েছে 2016 সালের এই পদক্ষেপ বা চুক্তির জন্য। মুখে বললেও বাস্তব ক্ষেত্রে কিন্তু করার সম্ভব ছিল না নয়াদিল্লির পক্ষে। কাকে সমর্থন করবে? আর গেল ট্রাম্পের প্রসঙ্গ। ট্রাম্প, আমরা জানি একটা পাগলা রাজা, নীরেঞ্জন বাবুর সেই পাগলা রাজা বোধহয় বাস্তবে ফিরে এসেছেন ট্রাম্পের হাত ধরে। আমরা ইতিহাসে সুলতানি আমলে পাগলা রাজা দেখেছি, এখন বাস্তবে দেখছি পাগলা রাজা ট্রাম্পকে। তিনি কি করবেন তিনি নিজেও হয়তো জানেন না। এবং তাকে যদি নিজেকে প্রতিষ্ঠিত রাখতে হয়, যে বিষয়টা নিয়ে আমেরিকার সব থেকে বড় লড়াই বা চাহিদা বা লোভ, সেই তেল, ইরানের তৈল ভান্ডারকে নিজেদের দখলে রাখা, একই সঙ্গে তেলটাকে পেয়ে গেলে গোটা ইরান সহ মধ্যপ্রাচ্যের উপর একটা শক্তি কায়েম করতে পারবে। এইটা কি করে আমেরিকা ছেড়ে দেবে? এই লড়াই তো চলবেই, এই লোভের জন্য এই স্বার্থের লড়াই চলবেই, কেউ আটকাতে পারবে না। এবং আমেরিকার ইতিহাস বলে, যখন যখন রিপাবলিকরা ক্ষমতায় আসেন বারবার বিভিন্ন দেশে হামলা চালান, বিভিন্ন শহর ধ্বংস করে দেন, এবং আমেরিকার বিভিন্ন শিল্পপতি, ব্যবসায়ী, ইঞ্জিনিয়াররা এসে সেই শহর মেরামত করেন, সেই শহরকে সাজিয়ে গুছিয়ে দিয়ে যান। অর্থাৎ ওই দেশের টাকায় ওই দেশকে উন্নয়নের কাজ করে ওই দেশকে সাজিয়ে গুছিয়ে আবার টাকা রোজগার করে চলে যান। আরেকটা অর্থনীতি রয়েছে, অর্থাৎ এত বৃহৎ অর্থনীতি আফগানিস্তানে দেখেছি, ইরাকে দেখেছি, এখন ইরানে দেখছি, একের পর এক শহর ধ্বংস করছে। পরবর্তীকালে আজ থেকে 5 বছর পরে, 3 বছর পরে দেখবেন এই ডোনাল্ড ট্রাম্প বলবে ইরানকে সাজিয়ে গুছিয়ে দিতে হবে। অর্থাৎ আমেরিকার বিভিন্ন সংগঠনকে এনে, বিভিন্ন ইঞ্জিনিয়ারকে এনে, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে এনে ওখানে নিয়োগ করে আবার টাকা লোটার কাজ শুরু হবে। অর্থাৎ সব দিক থেকে অর্থনীতি এবং তেল ভয়ঙ্কর স্বার্থ রয়েছে। ফলে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম হাজার কিছু বললেও নিজের স্বার্থ, এবং ট্রাম্প একজন ব্যবসায়ী, নিজের স্বার্থ, নিজের স্বার্থ চরিতার্থ করে ট্রাম্প এটা করবেন, এটাই স্বাভাবিক। তাহলে কবি সুভাষ মুখোপাধ্যায়ের একটা কবিতায় পড়েছিলাম কয়েকটা লাইন, যে লোভ আমাকে অরণ্যের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তার মানে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে অরণ্যের রাজ্যে, জঙ্গলের রাজ্যে নিয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা যে মানবিক সংকট, এখন ধ্বংসের পথে, মানুষের জীবন বিপন্ন, অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, গোটা বিশ্ব জড়িয়ে পড়ার জায়গায় রয়েছে, সেই জায়গা থেকে আমাদের কি তাহলে জোরালো ভাবে কণ্ঠস্বর উঁচিয়ে কথা বলা উচিত নয় কি, যে এটাকে কূটনৈতিক ভাবে যেভাবে মোকাবিলা করার দরকার? কি বলবো? অবশ্যই, মানে আলোচনার মাধ্যমেই এটা সমাধান সম্ভব। কোনোদিন কোনো কিছুই ঝগড়া, অশান্তি বা যুদ্ধের মাধ্যমে সমাধান পৃথিবীতে হয়নি, হবেও না। একমাত্র কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান হয়। কিন্তু ওই আবার বললাম, এখানে বিপুল স্বার্থ রয়েছে ট্রাম্পের, বিপুল স্বার্থ রয়েছে আমেরিকার। ফলে কতটা এই স্বার্থ বিসর্জন দিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করবে সন্দেহ রয়েই যাচ্ছে। তাহলে প্রিয় দর্শক, আপনারা শুনলেন এতক্ষণ আমাদের প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গে এই যুদ্ধের আবহে আমরা কোথায় আছি, কিভাবে আছি, গোটা বিশ্ব কি বলছে, কে কতটা নিন্দা কে করছে, কে কতটা পাশে থাকছে, কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে, সবটাই আমরা সচেতনভাবে জানার চেষ্টা করলাম। আমাদের সিনিয়র সাংবাদিক কলকাতার শীর্ষেন্দু চক্রবর্তী আমাদের জানালেন। আমাদের এই প্রাসঙ্গিক আলোচনা আপনাদের কেমন লাগছে, ভালো না মন্দ, যাই লাগুক, আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আমাদের সঙ্গে থাকবেন, এবং আমাদের অনুষ্ঠানকে ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা আশা রাখি যে এই যুদ্ধের আবহ আমরা কাটিয়ে উঠতে পারবো,
গোটা বিশ্বের সচেতন নাগরিক যারা, গণমাধ্যম আছে, সাংবাদিকরা আছে, সচেতন নাগরিকরা আছে, যাদের মধ্যে মানবিক মূল্যায়ন আছে, তারা নিশ্চয়ই এই যুদ্ধকে অপোজ করবে, প্রতিবাদে গর্জে উঠবে। ঠিক তেমনি ভাবে প্রথম কলকাতাও এই যুদ্ধের বিরুদ্ধে কথা বলবে, সেটা ডোনাল্ড ট্রাম্প হোক। যারা এই যুদ্ধ সমর্থন করে আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো, সেটা ডোনাল্ড ট্রাম্প হতে পারে, সেটা নরেন্দ্র মোদী হতে পারে, সেটা রাশিয়ার প্রেসিডেন্ট হতে পারে, সেটা চীনের প্রেসিডেন্ট হতে পারে। মানবিক সংকট যেখানে থাকবে, মানুষের অধিকার যেখানে লঙ্ঘিত হবে, সেখানে সব সময় প্রথম কলকাতার কণ্ঠস্বর উঁচিয়েই কথা বলবে। তাই দর্শক, আজকে আপাতত এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনারা সকলে সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, বিশ্ব শান্তির পক্ষে থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার।